বলে রুমাইশা সাফিনকে নিয়ে ভেতরে যেতে ইশারা করলো আর চোখ গরম দিয়ে বুঝিয়ে দিল বেশি লাফালাফি না করতে। তারপর নিজেও ভেতরে চলে গেল। সাফিন গেল ওর পেছন পেছন। সাফিন রুমাইশার রুমে ঢুকলো সোজা। আপু খেয়ে রেডি হওয়া, কিন্তু আমরাও ঘুরতে যাব। কোথায় যাবে এই অসময়ে? রুমাইশা গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল সাফিনকে খাওয়ার জন্য। সাফিন গ্লাসটা হাতে নিতে নিতে বলল, ভাসমান বেরিয়েছে, চলো না, বাউরে দেখা হবে, ঘোরাও হবে প্রকৃতির মা। তোর ভাই হঠাৎ বাইক কিনলো যে? সাফিন এক চুমুকে পানিটা শেষ করে বলল, আমার ভাই করছো কেন? তোমার কিছু হয় না নাকি? বাইক ভাইয়া সকালে কিনে এনেছে, কী মনে করে এনেছে তা জানি না। সকালে আমাকে ফোন দিয়ে বললো বাইরে তোর জন্য একটা সারপ্রাইজ রাখা আছে। রিমুদের বাড়িতে যাওয়ার সময় দেখিস, এসে দেখি কালা সুন্দরী আমার জন্য অপেক্ষা করছে। আর পরে বললো তোমাকে নিয়ে সেখানে যাই, বাইক নিয়ে যাই যেন। এমন সময় আয়েশা আসলো নাস্তার ট্রে নিয়ে। আয়েশা আসার সাথে সাথেই সাফিন চুপ করে গেল। আয়েশা সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমাকে দেখে তোরা চুপ করে গেলি কেন? কি এমন কথা বলছিস শুনি? এসব কাজিনো বিষয় মামি, এসব বড়দের শুনতে হয় না। বিজ্ঞের মতো করে বলল সাফিন। আয়েশা ওর মাথায় একটা চাটি মেরে বলল, খুব তো বেশি বুঝো, দেখবানে রেজাল্ট কি হয়। তারপর আবারও রান্নাঘরে চলে গেলেন আয়েশা। সাফিন রুমাইশার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আমার রেজাল্ট কী করলো আপু? রুমাইশা ওকে ধমক দিয়ে বলল, চুপ থাক, কাজে কথা বল। ড্রাইভিং লাইসেন্স আছে তোর? লাইসেন্স ছাড়া বাইক নিয়ে ঘুরলে কি পুলিশ সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে, আর নয়তো যৌতুক দিতে হবে। সব আছে আমার, তুমি একদম চিন্তা করো না, তুমি পুরো সেফ অ্যান্ড সাউন্ড থাকবা। রুমাইশাকে আশ্বস্ত করে বলল সাফিন। রুমাইশা এবার সাফিনের পাশে বসে বলল, তোর ভাই তো করে সামান্য মাস্টারি, এত টাকা কই পায়? সবসময় দেখি বড়লোকি ভাব, আবার মার্সিডিজ কিনেছে। বাপ রে বাপ। আচ্ছা আপু, জানি না আমরা কেউ, ও রিসার্চ ল্যাব আছে কোথাও। দাদুর একটা ছিল না, কোথায় সেটাই। কোথায় তা এক্স্যাক্টলি আমি জানি না, শুধু আমি কেন কেউই জানে না। আমি যতটুকু জানি সিঙ্গাপুরেরই কিছু রিসার্চারদের সাথে কাজও করে, কিন্তু ওকে সিঙ্গাপুরের সাথে থাকতে দেওয়া হবে না, কেন তা জানি না। রিসার্চারদের সাথে মিলে সম্ভবত মেডিসিন ক্রিয়েট করে। ভাইয়া যে কী পরিমাণ গাছরা চেনে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর স্মৃতিশক্তি যে কী প্রখর তা ভাবনার বাইরে। তুমি অনলাইন থেকে যে কোনো গাছ বের করো না কেন, ও নিমিষে বলে দেবে সেটা কী গাছ, তার কাজ কি, সেটা কি রোগ নিরাময় করতে পারে। এত গুণধর ব্যক্তিটা যে আমার ভাই, তাতে আমি খুব কৃতজ্ঞ। তোকে একবার কথা বলতে দিলে হয়, ফ্যানা উঠিয়ে ফেলিস পুরা। চল খেতে চল। খেয়ে দ্রুত বেরোতে হবে, তাইলে বেশিক্ষণ নিচে বেড়ানো যাবে। ওঠো। ভ্রু কুচকে ফেলল রুমাইশা। সাফিনের নাস্তার প্লেট থেকে একটা আপেলের টুকরো তুলে খেতে খেতে বলল, খেয়ে দ্রুত বেরোতে হবে, তাইলে বেশিক্ষণ নেচে বেড়ানো যাবে। ওঠ। রুমাইশা সাফিনকে রুম থেকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল, তুই যা, আমি আসছি। গোসল দেইনি আমি এখনো, গোসলটা করে এসে খাবো। সাফিন ঠিক আছে বলে চলে গেল। সাফিন যেতেই দরজাটা ভেজিয়ে দিয়ে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল রুমাইশা। সাফওয়ান মেসেজ দিয়েছে কিনা সেটা দেখতে। ফোনটা বাটন টিপে অন করতেই সাফওয়ানের নামটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। রুমাইশা মেসেজের ভেতর ঢুকলো। তুমি চিন্তা করো না প্রেয়সী, আমার কিচ্ছুই হবে না। তোমার সাফওয়ান কাঁচা কাজ করে না, ওদের যা প্রাপ্য ওরা তা পেয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। একদিকে পাপীদের পাপের শাস্তি, অন্যদিকে নিজের প্রিয় মানুষটার করা অপরাধ। কোনটার দিকে এগোবে বুঝতে পারছে না ও। ওর প্রিয় মানুষটার গায়ে আর কোনো আঁচ না লাগুক। দুপুরের খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর বের হলো সাফিন আর রুমাইশা। উদ্দেশ্য ওদের ছাপার ভাসমান ব্রিজ। সাফিন পাকা হাতে ড্রাইভিং করছে, রুমাইশা বসে আছে পেছনে নিশ্চিন্তে। বসে বসে রাস্তার ধারের দৃশ্যগুলো উপভোগ করছে। রাজগঞ্জের কলেজ পার হয়ে ওরা বাজারের ভেতর ঢুকলো, তারপর মোড় নিয়ে চলে গেল পুরনো ব্রিজে। বেশ লাগছে রুমাইশার। রাফসান বাড়িতে থাকলে একটু ঘোরা হয়, কিন্তু ও যখন রাজশাহীতে চলে যায় তখন আর বাইকে ওঠা হয় না। তাই এতদিন পর সাফিনের সাথে ঘুরতে বেরিয়ে মনটা খুশি খুশি হয়ে গেল ওর।
সমস্ত দুশ্চিন্তাগুলো কোথায় যেন উড়ে চলে গেল কর্পূরের মতো। রাস্তায় জ্যাম থাকায় ধীরে ধীরে এগোচ্ছে ওরা। ওদের পেছনেই একটা কাপল বাইকে করে আসছে। মেয়েটা শাড়ি পরে আছে আর ছেলেটা পাঞ্জাবি, খুব সম্ভবত বিবাহিত কাপল। দুইজন বাইকের উপর বসে খুনছুটি করছে। রুমাইশার খুব ভালো লাগলো ওদেরকে দেখে, কত হ্যাপি এরা। হঠাৎই মনে হলো, আচ্ছা ওরও কি কখনো এমন সুযোগ হবে সাফওয়ানের সাথে? সাফওয়ানকেও বসিয়ে ফেলেছে একদম বুকের ভেতর। কখন হলো এসব তা টের পেল না কিচ্ছু। ওই ভয়ঙ্কর দর্শন, সর্বদা ভ্রু কুঁচকে থাকা ধমক দেওয়া লোকটাকে কখন যে ওর হৃদয়ের সবটুকু জায়গা সঁপে দিয়েছে তাও ঘুণাক্ষরেও টের পায়নি। অথচ এখন স্বপ্ন দেখছে তার সাথে বাইকে করে ঘুরে বেড়ানোর, একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের, যেখানে কোনো বাধা থাকবে না, সাফওয়ানের মুখে মাস্ক লাগানো থাকবে না। ওই শ্যাম বরণ জল জলে চোখের ব্যক্তিটি সাদা রঙা পাঞ্জাবি পরে দিনের আলোয় স্বাধীনভাবে ওকে নিয়ে ভ্রমণ শুরু করবে কোনো এমন অজানা উদ্দেশ্যে। চোখের কোণায় পানি জমল ওর। চোখ দুটো বন্ধ করে মহান শক্তিধর আল্লাহর কাছে দোয়া করলো মনে মনে, যেন একদিন এমন দিন আসে যখন সাফওয়ান খুব সুন্দর করে বাঁচবে ওর সাথে। কিছুক্ষণ পর গন্তব্যে পৌঁছে গেল সাফিন আর রুমাইশা। গাড়ি নিয়ে ব্রিজ পার হয়ে বাউরের ওপারে গিয়ে গাড়ি পার্ক করে ঘুরলো অনেকক্ষণ। খিলখিল করে হাসছে আজ রুমাইশা। সাফিনের সাথে বক বক করছে প্রচুর। সাফিনও ওর সাথে তালে তাল মিলিয়ে ওকে হাসাচ্ছে। রুমাইশাকে এত খুশি দেখে সাফিন নিজের ফোনটা বের করলো। তারপর মেসেজ অপশনে গিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে লিখলো, মিশন সাকসেসফুল। তিনি এখন খিলখিল করে হাসছেন। ওপাশ থেকে উত্তর এলো, গুড জব, তোকে বাইক কিনে দেওয়া সার্থক হয়েছে। সাফিন মেসেজটা পড়ে হাসলো। ভালোবাসলে মানুষ তার প্রিয় মানুষের খুশির জন্য কত কিছুই না করে। তার রুমি আপু ভাগ্যবতী। আর ভাই যে এত কেয়ারিং হবে তা কখনোই ভাবেনি। রুমাইশার দিকে কিছুক্ষণ তাকিয়ে এগুলোই ভাবলো সাফিন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়িতে ফিরল সাফিন আর রুমাইশা। রুমাইশা আজ অনেক খুশি। ঘুরে আসার পর মনটা অনেক ফুরফুরে লাগছে। মেয়েকে এমন হাসি খুশি দেখে আয়েশাও খুশি হলেন অনেক। জ্বর হওয়ার পর থেকে কেমন জানি মিলিয়ে গেছিল ও। এখন আবারও আগের মতো করে হাসছে দেখে বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেল যেন আয়েশার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমাইশার রুমে গল্প করছিল ওরা দুজনে। আপু বললে না তো তোমাদের মাঝে কখন কি হলো? সাফিন একটা বালিশ টেনে নিয়ে কোলের ওপরে রেখে কৌতূহল নিয়ে বলল, বলা নিষেধ আছে, এসব সিক্রেট বিষয় তোকে জানানো যাবে না। তুই ছোটদের মতো থাকবি, বুঝেছিস? আরে বাবা, আমি কি কাউকে বলে দিব নাকি? তোমরা আমাকে বিশ্বাস করো না? অসহায় কণ্ঠে বলল সাফিন। রুমাইশা একটু লজ্জা পেল যেন, মৃদু গলায় বলল, তোর ভাইয়ের কাছে জিজ্ঞেস কর, আমি কিছু জানি না। সাফিন চটে গিয়ে বলল, তুমি তো মানুষ ভালো না আপু। তুমি জানো যে আমি যদি আমার মোস্ট সিনিয়র ভাইয়াকে জিজ্ঞেস করি যে কীভাবে হলো কী হলো, তাহলে আমাকে ঝেঁটিয়ে বের করে দেবে বাড়ি থেকে, বলবে আমি বেয়াদব। তা ঠিকই তো, তুই একজনের পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করবি কেন? সাফিন কিছু বলতে নেবে তখনই রুমাইশার ফোনে কল আসলো। রাফসান কল করেছে। রুমাইশা তড়ি ঘড়ি করে ফোনটা তুলে সাফিনকে বলল, চুপ থাক, ভাইয়া কল দিয়েছে, কি বলে শুনি। ফোন রিসিভ করে কানে ধরলো ও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? সাফিন এসেছে শুনলাম। হ্যাঁ ভাইয়া, ও এসেছে দুপুরের দিকে। কোথায় আছে এখনো? এই তো আমার পাশেই বসে আছে। উঠে একটু বাইরে যা, কথা আছে তোর সাথে। রাফসানের কথায় চকিতে একবার সাফিনের দিকে তাকালো রুমাইশা। ফোনটা লাউডে দেওয়ায় সাফিন শুনেছে সব। সাফিন ইশারা করলো উঠে না যেতে। রুমাইশা কি করবে বুঝতে পারলো না। ওখানে বসেই ফোনটা লাউড থেকে নর্মাল মোডে দিল। তবুও বাইরে থেকে শোনা যাচ্ছে রাফসানের কথা। হ্যাঁ এবার বলো ভাইয়া। আমি কি শুনছি এসব? মা বলেছে তুই নাকি কাল রাতে সাফনের সাথে এসেছিস, ওর গায়ে নাকি শার্ট ছিল না, আর তুই নাকি বোরকা খুলে এসেছিস। রাফসানের কথায় সাফিন চমকে গেল। ভাইয়া কাল আপুকে নিয়ে এসেছি যশোর থেকে। কই ভাইয়া তো কিছু বলেনি। রাফসানের কথায় থতমত খেলো রুমাইশা। জড়ানো কণ্ঠে বলল, তুমি যা ভাবছো সেরকম কিছুই না ভাইয়া। কাল বৃষ্টি হয়েছে অনেক, মেঘ করেছিল খুব, তাই গাড়ি পাওয়া যাচ্ছিল না খুব একটা, তাই ভাইয়া আমাকে নিয়ে এসেছে। আরও ভিজে গেছিল বলে শার্ট খুলেছিল। ও ও ও কাকে বলছিস তুই?
যাকে ভাইয়া ছাড়া ডাকতি না তাকে এভাবে সম্বোধন করছিস কেন? উঁচু গলায় ধমকে সুরে বলল রাফসান। কি আছে তোদের ভেতরে যে এত সিনিয়র একজনকে তুইও বলছিস? তুই জানিস ওর সম্পর্কে কিছু? আমি যেন দ্বিতীয়বার না দেখি তুই ওর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশান রেখেছিস। কথাটা যেন মাথায় থাকে। কতটা নির্লজ্জ হলে একটা মেয়ে কোথাকার কোনো ছেলের সাথে এইভাবে বোরকা খুলে আসে, তার উপর আবার ছেলের গায়ে শার্ট নেই। বৃষ্টিতে ভিজে গেছে নাকি? ছিল তো গায়ের ভেতর, শার্ট কীভাবে ভিজলো? রাফসানের মুখে এই ধরনের কথা শুনে চোখ ভিজে এলো রুমাইশার। একটা হাত মুখের ওপর দিয়ে কান্না আটকালো। পাশে বসে সাফিন তাজ্জব বনে গেছে রাফসানের কথা শুনে। রুমাইশাকে কোনো কথা বলতে না শুনে রাফসান আবারও বলল, বেহায়া মেয়েদের মতো চলাফেরা যদি দেখি তো জানে মেরে ফেলবো একটা। ওই সাফওয়ানের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ছোটোবেলায় ও তোকে মেরে ফেলেছিল বলতে গেলে। ভাগ্যে জোরে বেঁচে গেছিস। এতদিন বাইরে থেকেছে, বাইরের কালচারে বড় হয়েছে। ও কি করতে পারে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? রুমাইশা এবার চুপ থাকতে পারল না, তেজি কণ্ঠে বলল, কথাবার্তা সাবধানে বলো ভাইয়া, আমি তোমার বোন। তুমি আমাকে কিভাবে এই রকম বলো? তোমার বিবেকে বাঁধে না? আর সে তো কোনো খারাপ ছেলে না, সে তো আমার কোনো ক্ষতি করেনি। তার ক্ষতি করার নিয়ত থাকলে এতদিন তো করতোই। ওদের বাড়িতে যে কয়দিন আমি থেকেছি তার ভেতর কি ও আমার ক্ষতি করতে পারতো না? ও কি অচেনা কেউ? রাফসান এবার আরও রেগে বলল, আবারও বলছিস তুই? কতখানি গভীরে গিয়েছে সম্পর্ক যে উনি থেকে ওতে নেমে এসেছে? আমাকে কি তোর বাচ্চা মনে হয়? আমি কি কিছু বুঝি না? এই পর্যন্ত হুদাই বড় হয়েছি। আমি যেন দ্বিতীয়বার না শুনি যে তুই সাফওয়ানের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করছিস, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো হবে না। এরপরেই রাফসান ফোন কেটে দিল। সাথে সাথেই ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। রাফসান তাকে এতগুলো কথা কিভাবে বলতে পারলো? ওর চরিত্রের দিকে এইভাবে আঙুল তুললো কি করে? চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো ওর। সাফিন কি করবে ভেবে পেল না। রুমাইশার দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল গেস্ট রুমে। কিছুক্ষণ আগেও প্রচণ্ড হাসি খুশি থাকা মেয়েটির এইরকম কান্নারত চেহারা দেখে ওর একদমই মন সায় দিচ্ছে না। রুমে ঢুকেই নিজের ভাইকে কল লাগালো সাফিন। সাফওয়ান নিজের ল্যাবে কাজ করছে। নিজে বললে ভুল হবে, ল্যাবটা ওর দাদুর। এই ল্যাবটা যে কোথায় সেটা বাসার কেউ জানে না। ওর সিঙ্গাপুরে যাওয়ার আগে মোস্তাফা আহমেদ ওকে একটা নোটবুক দিয়েছিলেন, সাথে একটা চাবি। তখন যদিও উনি কিছুই বলেননি ল্যাবের ব্যাপারে। সিঙ্গাপুরে যাওয়ার পরই সাফওয়ান জেনেছে এই ল্যাবের লোকেশনের কথা। আত্মহত্যা করার আগে ল্যাবটাকে সাফওয়ানের ব্যবহার উপযোগী করে রেখে গেছেন তিনি। ল্যাবটিতে অসংখ্য প্রাণীর দেহাবশেষ কেমিক্যালে চুবানো ছিল। সেগুলো সব অপসারণ করে রেখেছিলেন মোস্তাফা। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ল্যাবটিতে বর্তমানে সাফওয়ান তার ঘাঁটি গেড়েছে। তবে এটা কেউই জানে না যে সাফওয়ান শুধু উদ্ভিদ নয়, রেপটাইল নিয়েও রিসার্চ করে। আর তার প্রধান উদ্দেশ্য নিজেকে স্বাভাবিক করা। বিগত ৬-৭ বছর ধরে নিজের ওপরেই রিসার্চ চালিয়েছে ও। এমন কোনো উদ্ভিদ আর রেপটাইল হয়তো নেই যা ও চেনে না। নিজের রিসার্চের কাজে এই সমস্ত কিছু নিজের মস্তিষ্কের ভেতরে গেঁথে নিয়েছে। অনেক মেডিসিন নিজের ওপরে অ্যাপ্লাই করেছে ও, কিন্তু ফলাফল হয়েছে সর্বদা উল্টো। স্বাভাবিক হওয়ার থেকে আরও বেশি অস্বাভাবিক হয়ে উঠেছে ও। হিংস্র থেকে হিংস্রতর হয়েছে। শরীরে বিষের পরিমাণ যেন আরও বেড়েছে। বর্তমানে সামান্য কারণেই মেজাজ হারিয়ে ফেলে ও। বাড়ির ভেতরে যেতে ইচ্ছে করে না ওর। মাটি, ঘাস, গাছপালা এইসবের কাছেই যেন শান্তি খুঁজে পায়। ইদানিং করে তো বাড়ির খাবারটাও খেতে ইচ্ছে করে না। বাইরের ছোট ছোট প্রাণীদের দেখলে পেটে খিদে অনুভব হচ্ছে। ক্রমে ক্রমে নিজের সত্তা হারিয়ে ফেলছে যেন। কাজের মধ্যে হঠাৎই ল্যাবের বুক শেলফের ৫ম তাকের উপরে রাখা ফোনটা বেজে উঠল শব্দ করে। শেলফের পাশে দাঁড়িয়েছিল সাফওয়ান। ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়েই ফোনটা কানে তুলল। হ্যাঁ বল, এনি প্রবলেম? নিজের গাম্ভীর্যতা বজায় রেখে জিজ্ঞেস করলো সাফওয়ান। সাফিন ইতস্তত করে বলল, ভাইয়া, রুমি আপু কাঁদছে। কাজ থেমে গেল সাফওয়ানের। পুরো মনোযোগ এখন ওর সাফিনের কথায়। কেন রিমো কাঁদছে কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। রাফসানা ভাইয়া কল দিয়েছিল একটু আগে, দিয়ে আপুকে অনেক বাজে কথা বলেছে। বাজে কথা? কি ধরনের বাজে কথা? রাফসান ওকে বাজে কথা কেন বলেছে? রিজন কি? শক্ত গলায় বলল সাফওয়ান। আপুকে নাকি তুমি কাল এসে দিয়ে গেছিলে। তোমার গায়ে শার্ট ছিল না, আর আপুর গায়ে বোরকা ছিল না। মামি সম্ভবত বলছে ভাইয়াকে,
তাই নিয়ে রাফসান ভাইয়া বকাবকি করছে আপুকে। এক্স্যাক্টলি কি বলেছে সেটা বল। সামান্য কথা নিয়ে কান্না করার মতো মেয়ে রিমু নয়। সাফিন ইতস্তত করতে লাগলো। সাফিনের এমন আচরণে ধমক দিল সাফওয়ান। রাফসান ভাইয়া বলেছে আপু নির্লজ্জ হয়ে গেছে, বাইরে ছেলের সামনে বোরকা খুলে বেড়াচ্ছে, আর তুমি শার্টলেস ছিলে কেন, তাই নিয়ে কথা শোনাইছে। তোমার দেখে তোর বাজে কিছু হয়েছে এরকম ইঙ্গিত দিয়েছে। তোমার থেকে একেবারে দূরে থাকতে বলেছে আপুকে, আর বলেছে এমন বেহায়াপনা করলে জানে মেরে ফেলবে। সাফিনের কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল সাফওয়ানের। ডান হাতে ধরা কাচের বিকারটা শরীরের সমস্ত শক্তি দ্বারা মুষ্টিবদ্ধ করে ধরল, আর কয়েক সেকেন্ডের ভেতরেই চাপ সইতে না পেরে সেটা হাতের ভেতরেই ভেঙে গেল। এক টুকরো কাচের কোণা ঢুকেও গেল হাতের তালুতে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফওয়ানের। চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবারও ছাড়ল সাফওয়ান। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগটাকে কন্ট্রোল করতে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। রাফসানের ফোন নম্বর আছে তোর কাছে? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো সাফওয়ান। থাক ভাইয়া, দরকার নেই কিছু বলার। তুমি রাফসান ভাইয়াকে কিছু বললে ভাইয়া আবার আব্বুকে বকাবকি করবে, আর যে সন্দেহটা ভাইয়া করেছে সেটা আরও বেশি পাকাপোক্ত হবে। কিছু বলো না ভাইয়া তুমি। এক প্রকার তোতলাতে তোতলাতেই বলল সাফিন। জ্ঞান চাইনি তোর কাছে, ফোন নম্বর চাইছি। আছে কি নেই সেটা বল, ইয়েস অর নো। বজ্র কণ্ঠে বলল সাফওয়ান। হ্যাঁ আছে ভাইয়া, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। তড়িঘড়ি করে বলল সাফিন। সাফওয়ান কোনো কথা না বলেই কলটা কেটে দিল। গায়ের ভেতরে যেন জ্বালা ধরে যাচ্ছে ওর। একদিকে নিজের অসহায়ত্ব, অন্যদিকে প্রিয় মানুষটির ওপর এত রকমের চাপ, দুইটার একটাও আর নিতে পারছে না ও। ইচ্ছে করছে সবাইকে, সব কিছুকে একদম শেষ করে দিতে। হাতের কাজটা ওইভাবেই ঢুকে আছে, বের করার কথা মাথাতেও আসছে না। আধা মিনিটের ভেতরে সাফিনের মেসেজ এলো ওর ফোনে। মেসেজটি দেখে ফোনটা একপাশে রেখে নিজের হাতে থাকা কাচের টুকরোটা এক টান দিয়ে বের করলো সাফওয়ান, কিন্তু ওর মুখে ব্যথা পাওয়ার কোনো অভিব্যক্তি দেখা গেল না। ল্যাবের ওয়াশরুমে গিয়ে বেসিন থেকে হাতটা ধুয়ে নিল, তারপর ক্ষতস্থানে অয়েনমেন্ট লাগিয়ে নিল। নিজের মেজাজটা ঠান্ডা করার জন্য ল্যাবের উত্তর কোণায় রাখা সোফাটাতে বসলো সাফওয়ান। চোখ দুটো বন্ধ করে অধৈর্যের ভেতর দূরত্ব রেখে কয়েকবার জোরে জোরে শ্বাস নিল, কিন্তু রাগ কমার বদলে আরও বেড়ে যাচ্ছে। চোয়ালদয় শক্ত হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। রুমাইশার ক্রন্দনরত মুখখানা মনে পড়তেই বুকের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। হঠাৎই ধাম করে উঠে দাঁড়ালো সাফওয়ান। হন হনিয়ে হেঁটে গেল নিজের ফোনটা যেখানে রাখা সেখানে। বাম হাত দিয়ে ফোনটা তুলে লক খুলে মেসেজে ঢুকে ফোন নাম্বারটাতে কল করলো। দুবার রিং হওয়ার পরেই উপাস থেকে রাফসান কল রিসিভ করলো। সালাম দিয়ে জিজ্ঞেস করলো কাকে চাই। সাফওয়ান তার আঘাত পাওয়া হাতটা মুষ্টিবদ্ধ করে ধরল। চোয়ালদয় আগের চাইতেও বেশি শক্ত হয়ে গেল যেন। জল জলে চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। গম গমে গলায়ও বলে উঠল, সাফওয়ান বলছি। দীর্ঘ 16 বছর পর সাফওয়ানের কণ্ঠ শুনল রাফসান। সাফওয়ানের সেই শিশু কণ্ঠ বদলে এতদিনের ব্যবধানে এখন গম গমে কণ্ঠে পরিণত হবে তা রাফসান ভাবতেও পারে না। হকচকিয়ে গিয়েছে একদম। কিন্তু রাফসান সেটা বুঝতে দিল না সাফওয়ানকে। নিজের স্বকীয়তা বজায় রেখে বলল, ও, খবর পৌঁছে গেছে তাহলে? আমি এমনটাই আশা করেছিলাম, কিন্তু সেটা তো এত দ্রুত হবে তা আমি ভাবিনি। ওয়েল ডান। রিমু কেমন মেয়ে সেটা তোর অজানা নয়। ও যে ইমমরাল কিছু করবে না সেটা আমার থেকে ভালো তোর জানার কথা। জানা সত্ত্বেও কেন তুই ওকে এই ধরনের কথা বলেছিস? ও কেমন সেটা আমিও জানি, তুমিও জানো, আর তুমি সেটারই সুযোগ নিচ্ছ। তুমি খুব ভালো করেই জানো তুমি ওর জন্য কতটা ক্ষতিকর। তোমার যে সিচুয়েশান তাতে জীবনে তো কখনো কোনো মেয়ের সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা নেই আর তোমার। তাই আমার বোনের পিছনে লেগেছ, কিন্তু সেটা আমি তো হতে দেবো না। আর ওর ওপর যদি কারোর সবচেয়ে বেশি অধিকার থেকে থাকে সেটা আমি আর আমার পরিবারের। ওর কিসে ভালো কিসে মন্দ সেটা আমরা বুঝবো, আর ফিউচারে বুঝবে ওর স্বামী, যা তুমি কখনোই হবে না। ঝাঝালো গলায় বলল রাফসান। চ্যালেঞ্জ করছিস তুই আমাকে? ওর জন্য আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুই খুব ভালো করেই জানিস রাফসান। আর তুই ওর জন্য কি করতে পারিস সেটাও আমার অজানা নয়। আমি চাইলে পাবো না এমন কিছু নেই। আর যদি দ্বিতীয়বার শুনি যে তুই রিমুকে কোনো ধরনের বাজে কথা বলেছিস আমাকে জড়িয়ে, তবে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আর সেই ভালো না হওয়ার কোয়ান্টিটিটা কেমন সেটা তুই একটু হলেও জানিস, তাই সাবধানে থাকিস।
নইলে ভালো না হওয়ার কোয়ান্টিটিটা পুরোপুরি বুঝিয়ে দেব। রোমাইশাকে আমি আমারই করব, ক্ষমতা থাকলে ঠেকিয়ে দেখাস। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল সাফওয়ান, আর সাথে সাথেই রাফসানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। রাফসান গা ঘামতে লাগলো। ও ভালোভাবেই জানে সাফওয়ান রাগের মাথায় ঠিক কি করতে পারে আর কত দূর যেতে পারে। ওর মনে আছে সাফওয়ানদেরই বাড়ির পেছনের জঙ্গলে ডোবাতে একটা বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলতে বসেছিল, শুধুমাত্র রুমাইশাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে। মাথাটা ধরে পানির ভেতরে চুবিয়ে রেখেছিল। ছটফট করছিল ছেলেটা। রাফসান না ঠেকালে আর কয়েক সেকেন্ডের ভেতরেই ছেলেটা মারা যেত। রাফসান সেদিন দেখেছিল সাফওয়ানের চোখের ভেতরকার আগুন। কতই বা বয়স হবে তখন ওর, 12 কি 13? তখনই ওর মাথায় এমন খুন চাপা ছিল। রাফসান ভেবেছিল সাফওয়ান হয়তো এতদিনে কিছুটা কন্ট্রোলে এসেছে, কিন্তু ও পুরোপুরি ভুল। ও কন্ট্রোলে আসেনি, উল্টো বেপরোয়া হয়েছে আরও। রাফসান একা কোনো কিছুই করতে পারবে না। একে অন্য কোনোভাবে সাহায্য করতে হবে। রুমাইশাকে কোনোভাবেই ওর হাতে দেওয়া যাবে না। ও যেখানেই যাবে বিষাক্ত মৃত্যু ছাড়া আর কোনো কিছুই থাকবে না সেখানে। ফোন রেখে দিয়ে রাগে ফুঁসছে সাফওয়ান। ল্যাবের কাজ রেখে দিল, আর মন বসাতে পারছে না কাজে। অ্যাপ্রনটা খুলে রাখলো বুকশেলফের পাশে রাখা ক্লথ হ্যাঙ্গারে, রেখে গটগট করে হেঁটে বাইরে চলে গেল। বাড়ির পেছনে এসে দেয়াল বেয়ে চিলেকোঠার রুমে উঠে গেল। দরজার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে রুমের চাবিটা বের করলো। লক খুলে ভেতরে গিয়ে সুইচ টিপে আলো দিল। ফ্রেশ না হয়েই বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে পড়লো। পরনের টি শার্টটা খোলার দরকার ছিল, কিন্তু ডান হাতের ক্ষতর কারণে সেটা খোলা যাচ্ছে না। হাতটাতে তখন কিছু না হলেও এখন প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। ঘুমোনো দরকার ওর অনেক, কিন্তু রাগে গায়ের ভেতরে জ্বালা করছে। মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে, কিছুতেই ঠান্ডা হচ্ছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ওইভাবেই দম মেরে শুয়ে পড়ল সাফওয়ান। কিন্তু এই অবস্থায় ওর ঘুম হবে না। চোখ মেলে বিছানার পাশে রাখা মিনি টেবিলের ওপর থেকে ফোনটা তুলে সময় দেখে নিল। 10:30 বাজে। বেশি দেরি হয়নি এখনো। হুট করেই বিছানা থেকে উঠে বসলো সাফওয়ান। স্টাডি টেবিলের ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, তারপর বেরিয়ে গেল রুম থেকে। রুমাইশা শুয়ে আছে নিজের বিছানায়, সাফিন নিজের রুমে আছে। কারো চোখেই ঘুম নেই। দুইজনে দুই রুমে বসে মেসেজে কথা বলছে। সাফিন সান্ত্বনা দিচ্ছে রুমাইশাকে মন খারাপ না করার জন্য, কিন্তু রুমাইশার মন ভালো হচ্ছে না। রাফসানের বলা কথাগুলোই ওর কানে বাজছে শুধু। গত রাতে সাফওয়ান যদি না আসতো তাহলে তো ওর লাশ পেত সবাই, কিন্তু সেটা কাউকে বোঝাবে কিভাবে রুমাইশা? কারণ ওখানে যে খুন হয়েছে সেটা তো সবাই জানে। এখন যদি রুমাইশা বলে যে সাফওয়ানের সাথে ও কেন এসেছে, ওর বোরখা কেন ভেজা ছিল আর সাফওয়ানের গায়ে বা কেন শার্ট ছিল না, তাহলে তো সাফওয়ান ফেঁসে যাবে। ওর অপরাধ তো কেউ চাপিয়ে রাখতে চাইবে না। ওকে এমনিতেই কেউই পছন্দ করে না সেরকম। কেউ যদি বাই এনি চান্স পুলিশকে বলে দেয় তখন কি হবে? সন্ধ্যায় নিউজে শুনছিল পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে খুনিকে। রাতের আধারে দুটো খুন, কিন্তু খুনির কোনো হদিশ পাচ্ছে না, কোনো ক্লু পাচ্ছে না, পাবেও না হয়তো। কিন্তু ও যদি কালকের ঘটনা কাউকে বলে তাহলে তো সবাই বুঝে যাবে এটা কার কাজ, কারণ সাফওয়ানের স্বভাব সম্পর্কে সবারই জানা। রুমাইশাকে তার ভাবনা জগৎ থেকে বের করার জন্য ওর ফোনে টুং করে একটা মেসেজ এলো। সাফিনের মেসেজ দিয়েছে ভেবে ফোনটা তুলল রুমাইশা, কিন্তু ওকে অবাক করে দিয়ে ফোনের স্ক্রিনে সাফিনের নামের জায়গায় সাফওয়ানের নাম উঠল। মেসেজের ভেতরে ঢুকে দেখতে পেল ছোট্ট একটি মেসেজ। রিমু, দরজা খোল। মেসেজ পড়ে আটকে উঠল রুমাইশা। সাফওয়ান আজ আবার এসেছে নাকি? তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দরজার সামনে দাঁড়ালো। তারপর কান পাতলো দরজার। না, কোনো শব্দ আসছে না তো। বড় করে একটা নিঃশ্বাস নিল। তারপর আস্তে আস্তে দরজার লক খুলল, যেন শব্দ না হয় একটুও। দরজার লক খুলে আস্তে করে টান দিয়ে সামনে তাকাতেই কারো চওড়া বুকে চোখ পড়ল ওর। বুকের মালিকটা কে সেটা বুঝতে আর বেগ পেতে হলো না। নিমেষেই মুখে স্মিত হাসি ফুটে উঠল রুমাইশার, সেই সাথে উৎকণ্ঠিত হলো। বুকের থেকে চোখ সরিয়ে সাফওয়ানের মুখের দিকে তাকালো ও। মাস্ক আর গগলস পরিহিত দীর্ঘাকায় ব্যক্তিটি তার দিকেই তাকিয়ে আছে। দরজার সামনে থেকে সরে গিয়ে সাফওয়ানকে ভেতরে আসার জন্য জায়গা করে দিল রুমাইশা। ধীর পায়ে রুমের ভেতরে ঢুকে বিছানায় গিয়ে বসলো সাফওয়ান। বাম হাত দিয়ে টেনে মুখের মাস্ক আর গগলসটা খুলে ফেললো ও। চারদিকটা চোখ বুলিয়ে নিয়ে দরজাটা আবারও সাথে সাথে লক করে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের পাশে বসতে বসতে আতঙ্কিত গলায় বলল, আপনি কেন এসেছেন? এখন কিভাবে এসেছেন? কেউ দেখে ফেলে কি হবে আপনি ভাবতে পারছেন?
ছাদের দরজা বন্ধ করেনি আজ তোর বাপ, নইলে রাস্তার ওপর থেকে তোকে জানালা দিয়ে দেখেই চলে যেতাম। এরপর দুই হাত উপরের দিকে উঠালো সাফওয়ান। তারপর রুমাইশাকে ইশারা করে বলল, আমার টি শার্টটা খুলে দে। রুমাইশা বাধ্য মেয়ের মতো সাফওয়ানের টি শার্টটা ধরে উপরের দিকে টান দিয়ে খুলে দিল। তারপর সেটা আলনায় মেলে দিল। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে চোখ দুটো বন্ধ করে ডান হাতটা উল্টো করে কপালের ওপরে রাখলো সাফওয়ান। আর তখনই রুমাইশার চোখ গেল সাফওয়ানের হাতের ক্ষতের দিকে। এ কি, আপনার হাত কেটেছে কিভাবে? খুব ভালোভাবেই তো কেটেছে দেখছি। সাফওয়ানের হাতটা টেনে নিজের কোলের ওপরে নিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল রুমাইশা, ব্যান্ডেজও তো বাঁধেনি, এইভাবে আলগা করে রাখলে তো ইনফেকশন হয়ে যাবে। কিসে কেটেছে? কাঁচ ঢুকে গেছিল, ঠিক হয়ে যাবে। তুই অত লাফালাফি করিস না, স্থির হয়ে বস আমার কাছে একটু। কিন্তু রুমাইশা শুনল না। উঠে গেল ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের মাঝ বরাবর একটা তাক থেকে অয়েনমেন্ট, তুলো আর ব্যান্ডেজ বের করলো ও। তারপর আবারও বিছানার কাছে ফিরে গিয়ে সাফওয়ানের হাতটা কোলের উপরে নিয়ে ধীরে ধীরে সতর্কতার সাথে সাফওয়ানের হাতটা ড্রেসিং করতে থাকলো। খুব আলতো করে স্পর্শ করলো, যেন সাফওয়ানের একটুও ব্যথা না লাগে। সাফওয়ান ওইভাবেই চোখ বুজে রইল। রুমাইশার এই ছোট্ট সেবাটুকু যেন সমস্ত মন দিয়ে শুষে নিচ্ছে ও। চোখ খুললে হয়তো এতটা গভীরভাবে ওর স্পর্শগুলো অনুভব করতে পারবে না ও। সেই ভয়ে চোখ খুলছে না। রুমাইশা আলতো হাতে সময় নিয়ে ধীরে ধীরে তুলে দিয়ে ক্ষতটা মুছে দিচ্ছে। অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের মন পড়তে লাগলো, ওর হাতে বেশি সময় নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। নিজের ভবিষ্যতের কথা ভেবে হতাশ হলো ও। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর হয়তো এইভাবে ফিরে পাওয়া হবে না। পুরো জীবনের চিত্রটা পাল্টে যাবে ওর যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। ও জানেও না কখন কিভাবে কি হয়ে যাবে। ব্যান্ডেজটা শেষ করে রুমাইশা সাফওয়ানের মুখের দিকে তাকালো একবার। এ কি, আপনার চোখে পানি কেন? ভাইয়া, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আতঙ্কিত হয়ে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখ খোলেনি এখনো ও। আগের মতো করেই চোখ দুটো বন্ধ করে আছে। রুমাইশা তৎক্ষণাৎ হাতের জিনিসপত্রগুলো টেবিলের ওপরে রেখে দিয়ে সাফওয়ানের কাছে আসলো। তারপর ধরা গলায় বলল, আপনি কেন কাঁদছেন? কি করেছে বলুন আমাকে। সাফওয়ানের চোয়ালদয় ধরে সাফওয়ানের মুখের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো রুমাইশা। ভ্রু দুটো কুঁচকে আছে সাফওয়ান, যেন ব্যথাগুলোকে নিজের ভেতরে রাখার প্রাণপণ চেষ্টা করেও পারছে না। চোখ থেকে অবিরত পানি গড়িয়ে পড়ছে। নাক টানছে সাফওয়ান, ঢোক গিলছে বারবার। চোখ খুলুন সাফওয়ান, আমার দিকে তাকান। কি হয়েছে বলুন, দয়া করে বলুন আমাকে। এইভাবে কাঁদবেন না প্লিজ। অসহায় দৃষ্টিতে তাকিয়ে মিনতিপূর্ণ কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোনাগুলো হাত দিয়ে মুছে দিল আলতো করে। সাফওয়ান চোখ খুলল এবার। রুমাইশাকে টেনে এনে শুইয়ে দিল নিজের পাশে। তারপর উবু হয়ে শুয়ে মাথাটা উঁচু করে রুমাইশার মুখটা দেখলো কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে। তাকিয়ে থাকলো রুমাইশার মুখের দিকে। রুমাইশা কি হচ্ছে তা বুঝতে না পেরে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। রুমাইশার দিকে তাকিয়ে থাকা অব্রত অবস্থাতেই চোখ দুটো আবারও ঝাপসা হয়ে এলো সাফওয়ানের। হুট করেই জড়িয়ে ধরলো ও রুমাইশাকে। রুমাইশার বুকে মুখ লুকিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো ওকে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে। সাফওয়ানের এমন ভালোবাসাময় আক্রমণে হকচকিয়ে গেল রুমাইশা। অপ্রস্তুত হয়ে কিছুক্ষণ ইতস্তত করে ধীরে ধীরে নিজের দুটো হাত সাফওয়ানের নগ্ন পিঠের ওপরে রাখলো। তারপর ধীরে ধীরে হাত বুলিয়ে দিল পিঠে। কি হয়েছে আপনার? কেন কাঁদছেন আপনি? দয়া করে বলুন আমাকে। এইভাবে নিজের ভেতর কথা জমিয়ে রেখে কষ্ট পাবেন না প্লিজ। ডান হাতটা সাফওয়ানের চুলের ওপরে রেখে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল রুমাইশা। সাফওয়ান চোখ জোড়া বন্ধ করে রুমাইশার বুকে নাক ডুবিয়ে ওর বুকের গন্ধ টেনে নিল জোরে। তারপর জড়ানো গলায় থেমে থেমে বলল, আমি বাঁচবো না বেশি দিন রিমো, আর বাঁচলেও মানুষ হিসেবে হয়তো বাঁচবো না। আমি ধীরে ধীরে হারিয়ে ফেলছি নিজেকে। ঘোর ঘোর লাগছে সব সময়, সব কিছু অসহ্য লাগছে আমার। সব কিছু শেষ করে ফেলতে ইচ্ছে করছে। আমার রুমে আমার দম বন্ধ হয়ে আসছে, যেন মাটিতে মিশে থাকতে ইচ্ছে করছে সব সময়। আজ ভোরে আমি হঠাৎই কাউকে মনে করতে পারছিলাম না। আমার স্মৃতি শক্তি আস্তে আস্তে লোপ পাচ্ছে হয়তো। কিছুদিন পর হয়তো আমি পুরোপুরি জঙ্গলি জানোয়ার হয়ে যাবো রিমো। কাউকে আর আমার মনে পড়বে না রিমো, সবাইকে ভুলে যাব আমি। আমার মস্তিষ্ক আমাকে সব ভুলিয়ে দিচ্ছে।
এরকম হলে আমার মায়ের কি হবে? আমার মা কিভাবে বাঁচবে আমাকে ছাড়া? তোকেও ভুলে যাব আমি, তোকে আর কখনো মনে পড়বে না হয়তো। তুই কি করবি আমাকে ছাড়া? সাফওয়ানের চোখ থেকে পানি ঝরছে আবারও। রুমাইশার বুকটা ভিজে যাচ্ছে যেন। এদিকে রুমাইশা যেন জমে গেল সাফওয়ানের কথায়। সাফওয়ান ভুলে যাবে সব, সব ভুলে যাবে ওকেও? ও কি করবে তখন? ও কিভাবে বাঁচবে সাফওয়ানকে ছাড়া? সাফওয়ান চোখ মুছল, রুমাইশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। যেন একটু আলগা করলেই রুমাইশা চলে যাবে ওর আলিঙ্গনের ভেতর থেকে। আমি বাঁচতে চাই রিমু, অনেক অনেক বেশি। এরকম আদর খেতে চাই সারাটা জীবন, সারাটা ক্ষণ। তোকে নিজের বউ করতে চাই, আমার মায়ের কোলে মাথা রাখতে চাই। আমার বাবা, আমার আমার প্রাণের বাবাকে আগের মতো জড়িয়ে ধরতে চাই। আমার ছোট ভাইটিকে আদর করতে চাই আবার আগের মতো করে। আমার বাচ্চাদের সাথে খেলতে চাই আমি, ওদের মুখে বাবা ডাকটা শুনতে চাই আমি। এসব এসব কেন হলো আমার সাথে? একটা সুন্দর জীবন তো আমার প্রাপ্য ছিল রে রিমো, তাহলে আমার সাথেই কেন হলো এমন? কি পাপ করেছি আমি? আমি আমি এই বুক থেকে এখন কোথাও যেতে চাই না আর, কখনো না, কোথাও না, একটুও না। ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। রুমাইশার বুকের সাথে মিশে যেতে চাইল যেন। রুমাইশা হতবিহ্বল হয়েছিল এতক্ষণ। সাফওয়ানের কান্নার শব্দে হুঁশে এলো ও। ও কি করবে ভেবে পেল না। কিন্তু সাফওয়ানের সাথে সাথে ওকেও ভেঙে পড়লে চলবে না। ওকে শক্ত হতে হবে, সাফওয়ানকে সাহস দিতে হবে। নিজেকে সামলে রুমাইশা নিজের 2 হাত দিয়ে সাফওয়ানের মাথাটা নিজের বুকের দিকে নিয়ে এসে কপালে গম্ভীর চুম্বন দিল। চিন্তা করবেন না, চিন্তা করবেন না আপনি, ঠিক হয়ে যাবে সব, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আপনার। আমি আছি আপনার সাথে, ফুপি আছে, ফুপা আছে, শাফিন আছে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবেন। আপনি আর কাঁদবেন না, মন খারাপ করবেন না আর। আপনি এইভাবে কাঁদলে আমি কোথায় যাব বলুন? কোনো না কোনো উপায় ঠিকই পেয়ে যাব আমরা।